বডিগার্ড হাসান এসে দাঁড়িয়েছে রুমের সামনে। দরজাটা আধ খোলা, অল্পখানি ভেতরে দেখা যাচ্ছে পুরোপুরি অন্ধকার ওপাশ। মনে হচ্ছে রাতের মেঘাচ্ছন্ন কুচকুচে কালো আকাশটা রুমের ভিতর বাসা বেঁধেছে। হাসান নীরবে দীর্ঘশ্বাস ফেলে। ওর পেছনে বড গার্ডগুলো ভয়ে তটস্থ হয়ে আছে। ওদের অভিব্যক্তি সর্বদা নির্বিকার থাকলে ও এক মুহূর্তে মুখমণ্ডলে ভয়ের ছাপ। হাসান এক পালক ওদের দেখে হাত তুলে থামার ইশারা করলো। কদম বাড়িয়ে ভেতরে ঢুকলো একাই। মুহূর্তে পায়ের তলার কিছু বাধা পড়ে, খচমচ শব্দ হয়। শব্দ বোঝা গেলেও চুকচু কাছের উপর পা ফেলেছে। আরেক কদম বাড়াতে পুনরায় কিছু পায়ের তলায় পিষে যায়। হাসানের চোখ জোড়া অন্ধকারে সইতেই আবছায় রুমটা গোটা পরিস্থিতি দেখতে পেল। মৃত্যুপরিতে রূপ নিয়েছে, সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে আছে। সেসবের মধ্যে ক্লান্ত ভঙ্গিতে বসে থাকা শরীরটা, পরে উরুসমান ড্রেস যা বসার জন্য আরো উপরে উঠে এসেছে। ছোট এলোমেলো চুলগুলোতে চোখ মুখ ঢাকা। পাশের মদের বোতলটা ভেঙে কয়েক টুকরো হয়ে আছে। তরল মদে ওখানটা ভিজে আছে হালকা রক্তের মিশালায়। অদ্ভুত রঙে রূপ নিয়েছে হাসানের চোখ গেল। বসের রক্তাক্ত হাতে দ্রুত রুমের বাতি জ্বালালো, তাতেও হেলদোল হলো না। মুখ নুইয়ে রাখা রিনা সওদাগরের। হাসান ব্যস্ত গলায় সতর্ক ভঙ্গিতে ডাকল, বস, বস, ডক্টর আদিত্যকে আসতে। রিনা ওভাবে থেকে কথার বাঁধ সেধে নিজের মতো প্রশ্ন করল, একরকম নির্জীব কণ্ঠে। খবর এনেছিস? ও কি সত্যিই বিয়ে করে নিয়েছে? কোথাও ভুল নেই তো? সবাইকে বোকা বানানোর জন্য এমন নিউজ ছড়িয়েছে নিশ্চয়ই। হাসান ঠকিল, কাঁপলো ওর চোখের পাপড়িগুলো। কত আটকে আসছে। নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও সময় নিয়ে বলতে পারল, বি- বিয়েটা বিয়েটা সত্যিই করেছেন? ওই মেয়ে মির্জা বাড়িতেই থাকছে? থমথমে এক নীরবতা বয়ে গেল। ওই নীরবতায় ভেতরে ভেতরে আরো ঘাবড়ালো হাসান। ভয়ে শুকিয়ে এলো ওর গলা। এরপরও সাহস করে এগুলো কয়েক কদম। রক্তাক্ত হাতটা ধরতে চাইলো, পারল না। পর মুহূর্তেই নীরবতা ভাঙল রিনার জখম মিশ্রিত সিংহের মতো এক চিৎকারে। এলো পাথারি ছুঁড়ে মারল, হাতের কাছে ঝাঁপ পেয়েছে। এ পর্যায়ে ঠিক হাসানের সেই দিনের জখমিত কপালে ফের এসে লাগে ভাঙা ফুলদানে। নো, নো, হি ক্যান ডু দিস টু মি। আদিল, ইউ ক্যান নট ডু দিস টু মি। গলগল করে রক্ত ঝরছে হাসানের কপাল থেকে। ব্যথায় নীল হয়ে যাচ্ছে মুখ। তবু একটা টুর শব্দ করল না ছেলেটা। নিঃশব্দে প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে কপালে চেপে ধরল রিনা। ভাঙা চোর ভাঙচুর সেরে দিশেহারা অবস্থায় সামনে পায়চারি করছে। চোখ মুখ ভিজে আছে চোখের জলে। এলোমেলো ভঙ্গিতে পিড়পিড় করে গেল, ও না বলতো হি উইল নেভার গেট ম্যারিড, হি উইল নেভার ফল ইন লাভ। তাহলে এগুলো কি করছে? কি করছে? রিনা দু হাতে নিজের চুল খামছে থলো। রক্তিম চোখে তাকালো হাসানের দিকে। বিলাপ জ্বলল পাগলের মতন। আমার মধ্যে কি কমতি ছিল? কখনো ফিরেও দেখেনি, কখনো ভালোভাবে তাকানোর প্রয়োজন বোধ করেনি। একটু সময়ের জন্য পাশাপাশি বসতে চাওনি। এগ্রিমেন্টের সময় তো ভিন্ন ভিলাতে থেকেছিল এই বলে যে ও কাউকে ট্রাস্ট করতে পারে না, কাউকে আশেপাশে সহ্য করতে পারে না, কাউকে কখনো নিজের জীবনে ঢুকতে দিতে পারবে না। তাহলে এখন এখন কি করছে? ওই মেয়ে হলে আমি কেন না? আমিও তো ওর বাচ্চার মা। আমি অঝরে কাঁদছে রিনা। ওর দৃষ্টি ঝাপসা, শরীর টলছে পাঁচ ফাঁপে। যে কোনো সময় পড়ে যেতে পারে। হাসান দ্রুত গিয়ে ধরল এক হাতে। বস, বস, কাম ডাউন প্লিজ, নিজের ক্ষতি করছেন। জ্ঞান হারানোর পথে রিনা। ও যেন কিছুই শুনলই না। আস্তে আস্তে ওর চোখ দুটো বুজে গেল। বন্ধ চোখের পাতায় ভাসলো অনেক বছর আগের দৃশ্যগুলো, যা আজও কেমন জীবন্ত, তবে হৃদয় বিদারক। ওই দিনটা ছিল রিনার জন্মদিন। আলমগীর সওদাগর বড় করে মেয়ের জন্মদিন পার্টি রাখেন। উপস্থিত হয় দেশের সর্বোচ্চ বর্গের লোকজন। আদিলও ওদিন তার হাজবেন্ড হিসেবে উপস্থিত হতে একরকম বাধ্যই হয়, তবে আসে সবার শেষে। কোনো রকমে জন্মদিনের শুভেচ্ছা জানায় না, কাছেও ফিরে না সবার মধ্যে। সবার সাথে আলাপে ব্যস্তরা, যেন পুরোপুরি ব্যবসার খাতিরেই তার আশা। রিনা অমন অগ্রজ সইতে পারেনি। তার দিকে লুলুপু দৃষ্টিতে তাকিয়ে থাকা একজনের সাথে মাখো সম্পর্ক করে, ওখানেই কাপল ডান্স করে, তাতেও কোনো আগ্রহ দেখায়নি আদেল। যেন রিনা এক্ষুনি এই ছেলের সাথে কোনো হোটেলে বেজে গেলেও যায় আসে না তার। তাই তো সবসময় এমনই
বলে এসেছিল প্রথম থেকে রিনার স্বপ্ন দেখতে শুরু করে, যে সেই স্বপ্ন নয়, ভয়াবহ স্বপ্ন, কঠিন প্রেমে পড়বে, নিজেকে পরিবর্তন হতে দেখতো নিয়মিত। যেই মেয়ে প্রতিদিন নাইট ক্লাবে রাত কাটাতো, সে আর নাইট ক্লাবে যেত না। নিজের সব রাতের সঙ্গীদের ভুলে গেল কেমন, শুধু এক আদিল মির্জাকে নিজের করে পাওয়ার লোভে। তাকে তাকে পাওয়ার লোভে রিনা সব রকম চেষ্টা চালিয়েছে, চেয়েছিল তার সংসার করতে, এইসব ভুলতে নতুন এক রিনা হতে চেয়েছিল। কিন্তু কিন্তু আদিল যে তার কোনো রূপেই মুগ্ধ হতো না, তার কোনো পরিবর্তনই যে দৃষ্টিতে নিত না, ফিরে তাকাতো না, কল রিসিভ করতো না। তারপর রিনা তারপর রিনা ডেসপারেট হয়, ভীষণ বাজে ভাবে, এতটাই যে জীবনের সবচেয়ে নিকৃষ্ট কাজে নামে সে ব্যবহার করে ড্রাগস, সিডাকটিভ ড্রাগস। জ্ঞান হারানোর আগে শুধু বিড়বিড় করে রিনা। আমার পেটের বাচ্চাকে এত ভালোবাসতে পারলে আমাকে কেন একটু ভালোবাসতে পারলে না? হাসান অসহায় হয়, চোখ বুজে শ্বাস ফেলে, দীর্ঘশ্বাস। পকেটে ফোন বেজে চলেছে। রিনার বাবা আলমগীর সওদাগরের পার্সোনাল বডিগার্ড কল করে যাচ্ছে। আজ তাদের ফ্যামিলি ডিনার ছিল, গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হওয়ার কথা। এমত অবস্থায় যে ওসব সম্ভব না। হাসান ভুল না হলে ব্যবসায়িক আলাপটাও সম্ভবত মৃত আব্দুস সোবহান চৌধুরীর সম্পত্তি নিয়ে, যা এখনো কোনোভাবেই রিনার নামে করানো সম্ভব হচ্ছে না। সোবহান চৌধুরীর বড় ছেলে কেস লড়ছে রীতিমতন, সম্পত্তির এক ভাগও ছাড়তে নারাজ। এই সময় রাতের বেলা গ্রাউন্ড ফ্লোরে লিভিং রুমে বিশাল এই ঝাড়বাতিটার রং বদলায়। সাদা আলো থেকে একরকম নিভু নিভু হলদে আলো জ্বলছে। এই নিভু আলোতে দু হাঁটু গেড়ে বসা আদিলের চোখ মুখ দেখালো নিষ্পাপ। জগতের সব খারাপ কাজের সাথে যেন তার কোনো সম্পর্ক নেই। নেই দৈনন্দিন অমন গোমরা গম্ভীর মুখর লেবাস, কি নরম, অচেনা, অসহায় লাগছে। রোজা কোনোভাবে এই লোকের সাথে, ওর পরিচিত আদিল মির্জার সাথে মেলাতে পারে না। কল্পনা করতে এমন নিরীহ পুরুষটি সেই, যে কথায় কথায় পিস্তল তাক করে ধরে ওর ওপর, যে কথায় কথায় থমকে হচ্ছে, আদেশ ছড়ে জোর দেখায়। রোজার চোখে ভাসলো রিধির মুখ। কি অবিকল লাগছে এখন। অজানা অপ্রয়োজনীয় অনুভূতি গাঢ় হয়ে বসতে চাইল রোজার হৃদয়ের এক কোণে। তা উপলব্ধি করে ওর দৃষ্টি এলোমেলো হয়, ব্যস্ত হাতটা থেমে যায় আচমকা। অবিশ্বাস নিয়ে তাকায় নিজের বাঁ হাতের দিকে, যা এতক্ষণ বড় বাধ্যভাবে বুলিয়ে চলেছিল তার কোলে, বড় আরামের সাথে ডুবে থাকা এলোমেলো চুলের মাথাটা। এতক্ষণে ভীষণ স্বস্তিতে প্রাণ ভরে নিঃশ্বাস ফেলা আদিলও নড়ে চড়ে উঠছে, চুলের গভীরে থাকা আঙুলগুলো সরে যাওয়াতে। নেশাগ্রস্তের প্রভাবে এলোমেলো দৃষ্টি তুলে যখন তাকালো, রোজার বুকটা ধক করে উঠল। ধূসর চোখ দুটোর দৃষ্টি আজ ফাঁসা ফাঁসা। ওখানে আকাশের তারারা ভাসছে, মনে হচ্ছে ওই মণি জোড়ায় ভাসা রোজার মুখ, তারাদের মধ্যে রাজ করা এক চাঁদ। রোজার ছোট কাঁপে, ও কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে পড়ে মুখের সামনে থাকা আদিলের এমন অসহায় চোখ মুখ দেখে। ও তখনই দৃষ্টি সরাতে পারে না দু হাতে ছেলে সরিয়ে দিতে। ওর গায়ের ওপর একরকম ঝুঁকে থাকা অমন পৌরুষালী উপস্থিতি মেনে নেয় অনেকটা সময়ের জন্য। আদিলের ভাষা চোখ জোড়া, তখনও নিখুঁতভাবে দেখছে রোজার মুখের এক একটি অঙ্গ। পুরো মুখ ঘুরে এসে দৃষ্টি থামালো রোজার ছোঁচে, এরপর চোখে হাত বাড়িয়ে ওভাবে খপ করে ধরলো রোজার নরম হাতটা, পুনরায় রাখলো নিজের মাথায়, সিল্কি চুলের গভীরে বাতাসের মতো ফিসফিস করে আওড়ালো। রোজা অন্ধকারে আছে বোধহয়। এই সময়টা কেমন কাল্পনিক লাগছে। কল্পনা মনে হচ্ছে তার কোলে থাকা এই আদিল মির্জাকে। সম্মোহিত নিজেকে প্রশ্ন করতে শুনলো ও, নেশা করেছেন? আদিলের চোখে মুখে কিঞ্চিত অপ্রস্তুত অসহায়তার অভিব্যক্তি ভাসল। এক দৃষ্টিতে চেয়ে আস্তে করে বাচ্চাদের মতো করে আউড়ে গেল। মাথা বুলিয়ে দাও। রোজার আঙুল নড়ে, অসহায় দৃষ্টি হঠাৎই গিয়ে পড়ল আদিলের হাতের উপর। হাতের তালু কেচে রক্ত শুকিয়ে গিয়েছে। গভীর, কি ভয়াবহ দেখালো ছোট্ট গর্তটা। গভীর বোধ হয়, ভেতরে সম্ভবত কাজও আছে এক টুকরো। কেমন আধো আধারে চিকচিক করছে। আজকে উঠি রোজা তাকালো ফের আদিলের চোখে মুখের দিকে, অবিশ্বাস্য গলায় বলল, এই আপনি কি মানুষ? ব্যথা পাচ্ছেন না? কেটেছে তো?
আদিল টু শব্দ করে না, দৃষ্টি সরিয়ে তাকায় না নিজের ক্ষত বিক্ষত হাতের দিকে। রক্ত লাল হয়ে আসে, এক দৃষ্টিতে চেয়ে থাকে। ফটর ফটর করে কথা বলা রক্ত জবার মতো ঠোঁটের দিকে ঢোক গিলে লাগাতার ওঠানামা করে স্পষ্ট দৃশ্যমান অ্যাডমাস অ্যাপেল। রোজা তখন ব্যস্তভাবে মাথা ঘুরিয়ে তাকিয়েছে। শান্ত অ্যালেনের পেজ দেখা যাচ্ছে। এখনো দরজার কাছে বটগাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মাথাটা সোজা, এদিক ওইদিক তো কোথাও তাকাচ্ছে না। সম্ভবত দৃষ্টির সামনে। ও কি ডাকবে ওদের? তখনই রোজা খাড়ে গরম নিঃশ্বাস টের পেয়ে চমকে উঠছে। অস্পষ্ট শুনতে পায় গভীর স্বরের এলোমেলো থেমে থেমে বলা মাথা মুন্ডবিহীন কথাগুলো। লক নাও। কন্ট্রোল কন্ট্রোল একটু পর। রোজা খাড় ফেরাতে ভয় পায়। ও ভাবে সামনে সমানে নিজের মাথাটা পিছিয়ে নিয়ে দু হাতে ঠেলে দিতে চাইলো আদিলের শক্তপোক্ত বুক। সরুন, আপনার লোকেদের বলুন আপনাকে নিয়ে যেতে ওপরে, হাতের চিকিৎসা প্রয়োজন। হিমালয়ের মতন অচল আদিল আজ একবারে থাকাতে চলল। শুধু চলল না, রীতিমতো রোজার অমন হাওয়ার মতো এক স্পর্শে শব্দ করে পড়ে গেল ফ্লোরে মিশে। আর নড়লই না, চোখ দুটো বন্ধ হয়ে আছে। রোজা হতবাক। যাকে ওর সর্বোচ্চ শক্তি দিয়ে এক বিন্দু টলানো সম্ভব হয় না, সে যে অমন এক দুর্বল থাকায় সোজা ফ্লোরে গিয়ে পড়বে, তাকে কিভাবে বুঝবে ও? পর মুহূর্তে খেয়ালে আসে লোকটা নিয়ে এসে বুধ হয়ে আছে, নিজের মধ্যে নেই। মুহূর্তে চিন্তিত হয় ও, এলোমেলো ভাবে চাদর জড়িয়ে ডাকে, এই এদিকে আসুন। শান্ত শব্দ শুনে ঘুরে তাকিয়েছে। ডাকে দ্রুত ঢোকে ভিতরে। অ্যালেন ক্লান্ত ও ভেতরে আসে। রোজা তখনও ভীষণ অসন্তুষ্ট হয়েছে আছে। ওনাকে নিয়ে যাও রুমে। কেমন বডিগার্ড তোমরা? হাত কেটে আছে, ট্রিটমেন্ট করাওনি এখনো? শান্ত তাকালো না, বিনয়ের সাথে বলল। ম্যাডাম, বস আমাদের কথা শোনে না, আপনি বলে দেখুন, নিশ্চয়ই শুনবে। রোজা মুহূর্তেই থমকালো। আমার কথা শুনবে মানে? আমি কে বলার? অ্যালেন আরো বিনয়ের সাথে জানালো। আমাদের ম্যাডাম, বসের ওয়াইফ। রোজা চোখ বড় বড় করে তাকালো। কি অসভ্য ধুরন্ধর! দেখেনি ওদের বস কিভাবে বিয়ে করেছে ওকে? নিজেরাই তো পিস্তল ধরেছিল ওর পরিবারের উপর। ওই মুখে এই কথা বলার জন্য চামড়া কতটা পাতলা হয়ে আছে কে জানে। আর চোখে তাকালো অজ্ঞান হয়ে পড়ে থাকা শরীরটা থেকে। ফ্লোর ছানটা, লোকটার হাত কাটা, কি গভীর ক্ষত। ওই দৃশ্যে রোজা আরো অসন্তুষ্ট হয়। ফিরে তাকে রুক্ষ কণ্ঠে চমকে ওঠে, থমকে হচ্ছে। কি আশ্চর্য, তোমাদের বস অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে, আর তোমাদের কোনো তাড়া নেই তাকে রুমে নেবার, ট্রিটমেন্ট দেবার। ফাজলামো হচ্ছে। শান্ত তখনও সাবলীল ভাবে দাঁড়িয়ে আছে অজ্ঞান হওয়া বসের সামনে, পলকও পড়ে না বলার সময়। আমরা তাকে ধরি, তা বস পছন্দ করেন না। অ্যালেনের পাপড়িগুলো সমানে কাঁপল। ক্লান্ত ছোচে আলগোছে ছোট চিপে রাখে, মাথাটা নোয়ানো। রোজা আশ্চর্য, হতবাক। আর ইউ গাইস ইনসেইন? উনি অজ্ঞান, এ সময়ে তার কি অপছন্দ তা ভাবা হচ্ছে? দ্রুত ধরে তাকে নিয়ে যাও রুমে। অ্যালেন মাথা নোয়ানো অবস্থাতেই বলল এবারে। আমাদের স্পর্শ অপছন্দ করেন, আপনার তো না। ম্যাডাম, আপনি যদি কাইন্ডলি বসকে ধরে ওঠান। রোজা হঠাৎই নড়েচড়ে ওঠে, কেমন সতর্ক চোখে 3 বজ্রগাছের মুখ দেখে শেষমেশ আদিলের মুখের দিকে তাকালো। সন্দেহ বাঁধলো, যা গাঢ় হলো ক্রমশ। কোনো কিছু না ভেবেই দ্রুত কদমে সরে এলো পেছনে। শান্ত অ্যালেন ওদের কিংকর্তব্য বিমুখ করে রোজা দ্রুত কদম বাড়ো সিঁড়ির দিকে। ও পারলে দৌড়াতো, দৌড়ানোটা খারাপ দেখাবে বলে ভদ্রভাবে কেবলই দ্রুত হেঁটে সিঁড়ি বাইছে। অন্যদিকে শান্ত অবাক না হয়ে পারল না, তাদের ম্যাডাম বেশ বুদ্ধিমতী। দীর্ঘশ্বাস আটকে দৃষ্টি ফেল নিচে। আদিল ঢুলু ঢুলু ভঙ্গিতে উঠে বসেছে তক্ষুনি। উঠতে গিয়ে তার মাথাটা ঘোরাচ্ছে। ভাষা চোখে দেখা যাচ্ছে রোজা ছুটে পালাচ্ছে। রান রান রান, আই হ্যাভ টু চেস ইউ। রোজা স্পষ্ট শুনতে পেল ভারী পায়ের ধ্বনি। মুহূর্তেই ও সচেতন হয়, আটকে উঠছে। আর পেছন ফিরে তাকানোর সাহস করে না। সিঁড়িগুলো শেষ করে করিডোরে পা রাখতেই দেখতে পায় মরিয়ম বেগমকে। ভদ্রমহিলা রীতি রুমের দরজার সামনে ছিল। হঠাৎ চোখের পলকে দরজা লাগিয়ে ভেতরে চলে গেল। রোজা হতবিহ্বল হতে পারল না। একদম দমকা হাওয়া এসে ওকে তুলে নেয় শূন্যে। ওকে কোলে তুলে আদিল সামান্য চললেও কদম স্থির দৃঢ়। দ্রুত কদমে সিঁড়ি বেয়ে উঠতে চাচ্ছে 3 তলার দিকে। রোজার গলা শুকিয়ে গেছে। ও অসহায় চোখে একবার দেখলো ওর গায়ে চাদরটা যা পড়ে আছে ফ্লোরে। জোরালো ভাবে নামার চেষ্টা করতেও দ্বিধা হচ্ছে। আদিল দুলছে, যদি ওকে নিয়ে পড়ে
কি হবে তখন? কোনো রকমই বলে। নামান নামান আমাকে। আদিল শুনল না, খুব মনোযোগের সাথে সোজা এলো তিনতলায়। করিডোর ধরে রুমে প্রবেশ করতে রোজা হড়বড়ি এলো পাথারি, নড়ে চড়ে নামলো, দু কদম পেছালো সতর্ক চোখে চেয়ে। আদিল খোলা দরজার সামনে তখনও ঠায় দাঁড়িয়ে আছে, নেশাগ্রস্ত রক্ত লাল এক দৃষ্টিতে দেখছে আপাত মস্তক পুরো রোজাকে। ওই দৃষ্টি রাখতেই রোজা আত্মা কাঁপে, হাঁটু ভেঙে আসতে চায়, অনুশোচনা হয় ভীষণ। রিধির আবদারে ম্যাচিং নাইট ড্রেসটা পরা উচিতই হয়নি, ও স্বাভাবিক থাকতে চেয়ে আওড়ায়। সরে দাঁড়ান। রিধি কাঁদছে আমার যে। আদিল এক মুহূর্ত স্থির থেকে পর মুহূর্তে দ্রুত প্রবেশ করে, দরজাটা শক্ত করে লক করতেই লাফিয়ে উঠে রোজা আতঙ্কে, ও আরও পিছনেই চলে যায়। আদিল অধৈর্য ভঙ্গিতে এগুতে এগুতে খুললো গলার টাই কোট, ফেলো ফ্লোরেই। শার্টের বোতাম খুলতে নিলে রোজা ঘাবড়ে একাকার হয়। দৃষ্টি পড়ে আদিলের রক্তাক্ত গভীর ক্ষতর হাতে। কত বড় পিশাচ! হাতের অমন অবস্থা নিয়েও কোনো মাথা ব্যথা নেই। ব্যথা অনুভব হয় না নাকি? গন্ডারের চামড়া গায়ে। আদিল শার্ট খুলে ফ্লোরে ফেলেছে, প্যান্টে হাত দিয়ে রোজা পাশ কাটাতে চেয়েও প্রায় চিৎকার করে উঠছে। কি করছেন? গল্প। মূর্তি সতর্ক হলো রোজা। উত্তরটা ওর বড় চেনা লাগলো, মাথার ঘামানোর সময় পেরোয় না। বাম পাশ দিয়ে সাবধানী ভঙ্গিতে যেতেই বলে। একা একা করুন। আদিলের ভাষা দৃষ্টি পালাতে চাওয়া রোজাতেই আবদ্ধ। এই গল্পের জন্য দুজন লাগে রোজা। না, এই মাতালের সাথে কথা বাড়ানো যাবে না। রোজার সুযোগে ঘুরেই দৌড়ালো দরজার দিকে, এসে দরজায় হাত ছোয়ালো, কম্পিত হাতে লক খুলতে চাইলো, তবে শেষমেশ পারল না। পেছন দিয়ে এসে আদিল থাবা দিয়ে ধরল ওর ফিনফিনে পাতলা নাইটির দ্বারা আবদ্ধ কোমর। এক হাতে কোমরে পেঁচিয়ে ঘুরিয়ে চেপে ধরলো নিজের সুচাম নগ্ন দেহের সাথে। অনুভব করলো পাতলা শরীরে থরথর কাঁপড়ে। রুমের ধিমি আলোয় রোজাকে ভয়ার্ত বিড়ালের মতোই লাগলো। বড় বড় চোখ দুটো কেমন রাঙিয়ে চেয়ে আছে, চোখের মনেও চিকচিক করছে জলে, চকচক করে কাঁপছে, কেঁপে চলেছে লোভনীয় ছোটজোর। আদিল দ্রুত বেগে মাথা নিয়ে তেড়ে যেতেই রোজা থরফরিয়ে হাত বাড়ালো, চেপে ধরলো তার মুখের কাছে আসা মুখ। দাড়ির খোঁচা লাগলো ওর নরম তালুতে, শখ খেলে গেল, যেন কাঁপলো হাতটা। দ্রুত হাত সরিয়ে আনতে চাইলো আদিল, ধরে আরও নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। সমানে ভেজা চুমু খেলো রোজার হাতের তালুতে। রোজা শক্ত করে এক মুহূর্তের জন্য চোখ বুঝতেই এক পাগলা ঝড় সুযোগ বুঝে ওর অস্তিত্বের উপর থাবা বসিয়ে দিল, উড়িয়ে নিয়ে গেল যেমন। নিজেকে চোখের পলকে আবিষ্কার করলো বিছানায়। আদিলের অমন ভারী শরীরের সমস্ত ওজন ওর উপরে। রোজার প্রায় দম বন্ধ হয়ে এলো। একটা শরীরে এত ওজন কিভাবে হয় মাবুদ! ও দুর্বল হাত দুটো দিয়ে ঠেলতে দিতে দিতে হাঁসফাঁস করে পড়ল। আপনি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন? সরুন, উঠুন। আদিল নড়ল না, আরো গাঢ়ভাবে শরীরটা ছেড়ে দিল শীর্ণ নরম সরম দেহের উপর। মাথাটা খাড়ে গুজতে চাইলো রোজা, ফের কঠিন আপত্তি জানালো। আপত্তির ধার এবারেও থামল না আদেল। ফর্সা মসৃণ খাড়ে দ্রুত মুখ ডোবালো, স্বস্তিতে শ্বাস টেনে নিল অনেক। রোজা পানিতে ডুবে যাওয়ায় অসহায় নাবিকের মতন হাসপাস করে উঠল, কাঁপলো থরথর করে। আদিল ঘাড় নাক ছোট গুজে খোঁচা খোঁচা দাড়ি দিয়ে খসে আওড়ালো। মরবে না, উঠতে গেলে শ্বাস বন্ধ হতে পারে, তখন না হয় আপনার হাজবেন্ড সিপিআর দিয়ে দেবে। কথাটুকু শেষ করে আদিল মাথা তোল, রোজার চোখ বেয়ে চোখ ছোট ফাঁক করে ইশারা করলো কিভাবে সে সিপিআর দেবে। রোজা মাথা ঘোরালো, দু হাতে ঠেলতে ঠেলতে রাগান্বিত কঞ্চি বলল, নিজেকেই দেন ওসব। একটু ডেমো দেখান, নিজে কিভাবে সিপিআর দেয় দেখি। আমার কুইক লার্নার, এ গুড স্টুডেন্ট মিসেস আদিল, শিখে নেব। আপনি শিখিয়েই দেখেন না একবার। রোজা ক্ষণ ক্ষণ শ্বাস পেছে, দাঁত কিরমির করে বলে। জোর জবরদস্তি করছেন। আদিলের মুখ চলে গেল রোজার কানের কাছটায়, ওখানে এলো পাথারি কিছু উষ্ণ চুমুর ঝড় তুলে বলে, করছি। সভ্য ওমান। রোজা এই ভারী শরীরে নিচ থেকে সরতে একটু মুচড়ে উঠল। আদিল নেশাগ্রস্ত ভঙ্গিতে হাসে মিহিস্বরে, কাঁপে ওর বুক। স্পষ্ট অনুভব করে রোজা শিবিরে উঠছে। পর মুহূর্তেই তার চোয়ালটা ধরল আদিল, দৃষ্টিতে নিজের মহাচ্ছন্ন দৃষ্টি মিলিয়ে মুখ ছুঁচি করে ফাঁসা গলায় বলল, অসভ্য আমাকে ভালো লাগছে না, যেহেতু সভ্য করুন, আমি হতে রাজি।
রোজার চোখ রাঙালো, দেখলো আদিলের অচেতন হাব ভাব, নেশায় বুধ হওয়া চোখে মুখে চেয়ে দাঁতে দাঁত পিষে নির্বিকার মুখে বলা। আচ্ছা উঠে বসেন, তবে শুনুন আমার কথা। আদিল অস্পষ্ট চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো, রোজাকে হতবিহ্বল করে ধীরে ধীরে সরে এলো ওর শরীরের উপর থেকে, বসলো পাশেই। বড় বাধ্য রোজা, হতবাক, ঠুক গিল পরে এলোমেলো নাইটিটা গায়ে ভালোভাবে জড়াতে জড়াতে সতর্ক চোখে চেয়ে বলা। গুড, আর একটু সরে বসুন। আদিল অসন্তুষ্ট ভঙ্গিতে ডান ভ্রু তুলল, তবে কথা শুনল, আরেকটু সরে বসলো। রোজা তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে নামলো, জুতোয় পা জোড়া গুলিয়ে আদিলের দিকে সতর্ক ভঙ্গিতে চেয়ে থেকে কয়েক কদম পেছালো, দ্রুত ঘুরে ছুটলো দরজার দিকে। নব হাত রেখেছে সে মাত্র, মুচড়ে দরজাটা খুলবে বেরোবে এমন সময় মনে হলো ঝড় বয়ে গেল সেকেন্ডের জন্য। আদিল হাওয়ার বেগে এসে কোলে তুলে নিয়েছে, মৃদু শব্দ করে হাসতে হাসতে নরম বিছানায় ছুড়ল ও সুইচা গায়ের উপর ছাপিয়ে পড়লো, আবারও আওড়ালো মুগ্ধ গলায়। আপনার জন্য এমন অসভ্য আদিলই পারফেক্ট মিসেস মির্জা। রোজার তটস্থ ভীত সন্ত্রস্ত যান চলে যাবে এমন ভঙ্গিতে যখন চোখ মুখ শক্ত করে বুঝে রাখলো ওর উপরেই থাকা সুইচা আর নড়ছে না। রোজার চোখ মেলে তাকালো, মাথাটা ঘুরিয়ে তাকাতে দেখলো আদিলের চোখ বোঝা, সম্ভবত জ্ঞান নেই। রোজা স্বস্তির শ্বাস ফেলল, ধীরে ছেলে তার উপর থেকে সরালো জখমিত হাতটা। রোজা চোখের সামনে কাজটা আর নেই, ক্ষতের মধ্যে বেরিয়ে এসেছে, তাজা রক্ত বেরিয়েছে সামান্য। ও বিছানা থেকে নেমে চলে যেতে চাইলো, কিন্তু কেন যেন পারলো না। দরজার কাছে এসে পুনরায় ফিরে তাকালো, রক্তাক্ত হাতটা ওর চোখে লাগছে, তাতে দাঁত পিষে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে পুনরায় ফিরে এলো। রুমের চতুর্দিকে তাকালো, টেবিলের ওপর মেডিকেল বক্স পড়ে আছে। রোজা ওটা নিল হাতে, এসে বসলো বিছানায়, অসন্তুষ্ট চোখে তাকালো অজ্ঞান হওয়া আদিলের মুখের দিকে। অনিচ্ছুক ভঙ্গিতে ঘা পরিষ্কার করলো অ্যান্টিসেপটিক দিয়ে, ক্ষতের উপর গজ প্যাড দিয়ে ব্যান্ডেজ করে হাফ ছালো যেন। মেডিকেল বক্স ওভাবেই এলোমেলো ভঙ্গিতে রেখে পালালো, ওখানে এক সেকেন্ডও থাকার সাহস সঞ্চয় করতে পারলো না। গা ছমছম নীরবতা বয়ে যাচ্ছে, শান্ত অ্যালেন স্বপন দাঁড়িয়ে আছে সোফার সামনে, আচোখে দেখছে বসের স্বাভাবিক চোখ মুখ। তাদের বস অনেকক্ষণ যাবৎ এক দৃষ্টিতে চেয়ে আছে নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে, অন্য হাতে ভীষণ অবহেলার সাথে জ্বলন্ত সিগারেট ধরে রেখেছে। যাত্রায় সিগারেট ঠোঁটে পিষে বলল গম্ভীর কণ্ঠে, খোঁজ লাগা, লোক লাগা, একটা টাচও যেন না লাগে তালুকদার বাড়ির কারো উপর। ইয়েস বস। ইশারায় ওরা সব বেরিয়ে গেল। গুমট বদ্ধ এই ঘরে শুধুই এলোমেলো ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ ভাসলো। একজোড়া গাঢ় চোখে দৃষ্টি পড়ে রইল নিজের ব্যান্ডেজ করা হাতটিতে। অনেকটা সময় পেরোলো, ভাসলো ফিসফিস করে বলা কথাগুলো। তুমি যেদিন থেকে আমায় ভালোবাসবে ওদিন থেকে এই পৃথিবীতে শ্বাস নেওয়া সবচেয়ে সুখী মানুষ হবে এই আদিল মির্জা। মনে হয় সওদাগর সাহেব, আপনি জানেন কে আছে চৌধুরীদের পিছনে এখন? সুবন চৌধুরী তো চিরতরে চোখ বুঝছে, ওর পোলাপান এখনো দুধের শিশু। এমন হাড্ডাহাড্ডি লড়াই আপনার সাথে কেমনে লড়তেছে এখনো বুঝেন নাই? আলমগীর সদাগরের চোখ মুখ মুহূর্তে সচেতন হয়, চকিতে তাকায় প্রশ্নাত্মক দৃষ্টিতে। বিপরীতে রেওয়াজ পুকুরের জলের মতোই শান্ত, হাতের মধ্যে গ্লাসটা সানন্দে নাড়াতে নাড়াতে বলে, আপনার এক্স মেয়ের জামাই আদিল লোল মির্জা, আদিল আছে পিছনে। আলমগীর সওদাগরের চোখে মুখে এক মুহূর্তের জন্য তীব্র অবিশ্বাসের ছাপ দেখা গেলেও পর মুহূর্তে তিনি আটকে বললেন, কোনোভাবে কি জানতে পেরেছে? রেওয়াজ ভেতরে বিরক্তই বুড়োটার এমন বলদা মস্তিষ্কের জন্য। নিজের স্বার্থের জন্য বিরক্তি লুকিয়ে রাখে ভীষণ যত্নের সাথে, খোলামেলা আলোচনায় চালিয়ে যায়। নাদিমকে ধরছে না? কি মনে হয় কিছু খুঁজে পাই নাই? ও তো চোখেনে নাক, ওর বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত কেউ টিকছে? আলমগীর সওদাগরের কপালে চিন্তার ভাঁজে স্পষ্ট। নাদিমকে তো সোজা অর্ডার আমার লোকেরা দেয় নাই, এখানে অনেকের হাত আছে, আমি ঢুকাইছি। তাহলে রেওয়াজ নিজেও কিছুটা বিচলিত, আশ্চর্য বচে, তা তো আমিও বুঝতে পারছি না। ও যদি কিছুর খোঁজ না পায় তাহলে হঠাৎ আপনার পিছনে লাগলো কেন?
সাথে আইনমন্ত্রী লাগাইয়া দিছে। কোর্টের পজিটিভিটি কিন্তু ওদের দখলে। একটা কানা করিও আপনার কপালে জুটবে মনে হয় না সদাগর সাহেব। পরিস্থিতি হাতের বাইরে। আদিল যদি আমার ধারণার বাইরে সত্যি জেনে যায় ও জানের টুকরা মায়ার আক্রমণের পিছনে আমরা আছি, খেল পুরাই খতম। আলমগীর সাহেবের প্রেশার বেড়ে যাচ্ছে বোধহয়। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক আর দ্রুত। তিনি হাপিত্তেশ করে উঠছেন। এখন হাত গুটিয়ে বসে থাকা তো যাইব না। রেওয়াজ জানা লাগবো তো। কি করমু বুদ্ধি দাও। আমার কোটি টাকার ইনভেস্টমেন্ট এখানে, ওই কোম্পানি আমার লাগবই লাগবো। রেওয়াজ গ্লাসে চুমুক বসালো। সিলভার রঙের পাওয়ার গ্লাসে ঢাকা চোখ দুটো দৃষ্টি গভীর হলো, আওড়ালো। খবরে জানলাম বিয়া করছে আদিল মির্জা। সাধারণত মনে হইতাছে না। লাভ সাপের ব্যাপার আছে এখানে। বউরে হেভি টাইট সিকিউরিটির মধ্যে তো রাখেই, সাথে শ্বশুর বাড়ির উপরও লোক পাঠাইছিলাম ওর বডিগার্ড চতুর্দিকে। কিছু বুঝছেন? আলমগীর সাহেব খানিকটা অবিশ্বাস্য নিয়েই বলেন। দুদিনের এক মাইয়ার জন্য রিস্ক নিব। আদিল মির্জা, ওরে চেনো তুমি? আমার মাইয়ারে তো দিছিলাম ওর সাথে বিয়া। ভাবছিলাম মাইয়ারে দিয়া পাততে পারবো আমার সাথে। রিনার প্রতি যদি ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকতো তাহলেই ওরে আমি টাইনা ধরতাম কসম। অথচ এত বছরের একটা বন্ধন থেকে যখন রিনারে আনলাম, চোখের পলকও ফেলে নাই হালার পুঁতে। আটকানোর কোনো চেষ্টা তো করেই নাই। উল্টো রিনার দ্বিতীয় বিয়েতে আমার জন্য পাঠাইছে ইতালির সিগারেট। থু। ভদ্রলোকের মুখ তেতো হয়ে এলো, বিড়বিড় করলেন বাকিটা। দেখা যাইব আমার সময়। পরিশ্রম, টাকা সব নষ্ট। রেওয়াজ ভাবুক ভাবে মাথা দোলালো, ভীষণ দৃঢ়ভাবে বলল। কাহিনী আছে এখানে সওদাগর সাহেব। আমার অনুমান সত্য হওয়ার সম্ভাবনা দারুণ। আদিল মির্জার গুরুতর উইটনেস আছে ওর বর্তমান বইয়ের ওপর। ধারণার বাইরেও হতে পারে কোন পর্যায়ে গেলে ও ওর বইয়ের পাশাপাশি বইয়ের বাপের বাড়িতে গাট রাখে। তা বলা যে সে গাট না, ওর ডেনের গাট, ওর পার্সোনাল গাট সব। আলমগীর সাহেব চোখে তীক্ষ্ণ হয়ে থমথমে ওই মুখে চেয়ে রেওয়াজ গলা নামিয়ে বলে ফিসফিস করে উঠছে। একটা রিস্ক নেবেন নাকি সদাগর সাহেব? হালারে টলাইতে পারলে চৌধুরী করে সামলানো সহজ হয়ে যাইব। আলমগীর সাহেব ভাবুক মাথা দুলিয়ে কোনো রকমে আওড়ালেন। সময় দাও, আমি ভাবি। তাহলে আসি, আমারে জানেন, দেরি করা যাইব না কিন্তু। গম্ভীর মুখে শুধু মাথা দোলালেন আলমগীর সাহেব। রেওয়াজ ব্রিফকেস হাতে বেরিয়ে গেল। টি টেবিলের ওপরে রাখা দামি গ্লাসের ভেতরে মদ ভর্তি ছিল, ওটা ওভাবেই দূরে ছুঁড়ে মারলেন তিনি। গ্লাসটা স্পর্শ করেছে আকাশি রঙের চিচেবেল। মুহূর্তেই দুটো মিলেমিশে ভাঙচুরের শব্দ গোটা লিভিং রুম ভরে গেল। এতে বিন্দুমাত্র কাঁপল না আলমগীর সওদাগরের পাশেই দাঁড়ানো নৈবদ্যর শরীর। পড়ল না চোখের পাপড়িও। ওর গম্ভীর মুখ একই রকম রইল বসের তীব্র ক্রোধের সামনে। আলমগীর সাহেব রেগে মেগে অস্থির ভঙ্গিতে পাচার করে যাচ্ছেন, কণ্ঠ থেকে ঝরে পড়ছে আগুনের ফুলকে। একটাও অবাধ্য পয়দা করছি, কাজের কাজ কিচ্ছু হয় না। কত টাকা খরচ করছি এই অজাত কুজাত মাইয়ার পিছনে। হ্যাঁ, ওর আইডিয়া আছে কত টাকার ইনভেস্টমেন্ট এখানে যুক্ত। ওই এখন প্রেমের ভণ্ডামি দেখায় আমারে। ওর মায়ের মতন করেও আমি মাটির তলে গাইরা ফেলবো। ভান্তির বাচ্চা চেনে আমারে। বারবার করে বলছি আজকে ওর টাকা লাগবো, কোটি কোটি টাকার সম্পত্তি। ওই ভান্দির পুতেরা তো একখানাও ছাড়তো না। ছাড়তো নারাজ। আমি এতগুলো বছর অপেক্ষা করছি কি খালি থালা হাতে ফেরার জন্য? আলমগীর সাহেব থামেন, হুঙ্কার তুলে আদেশ ছুড়লেন নৈবদ্যের উদ্দেশ্যে। লাগলে ওর হাত পা বাইন্দা আমার কাছে নিয়ে আয়। আমার শত্রু আমার জানের পিছনে লাগা কুত্তার জন্য ও কাঁদে, আমার বিপক্ষে যায়, অবাধ্য হয়, ওর আমি মেরে ফেলবো।
নৈবদ্য বাধ্যভাবে মাথা দোলা ওর পাশে দাঁড়ানো। সাদাত সামান্য অসন্তুষ্ট হয়। বছর ধরে বস নৈবদ্যকে অতিমাত্রায় লাই দিয়েছে, যা ওর পছন্দ হচ্ছেও না। বডিগার্ডদের মধ্যে সাদাত আলমগীর সওদাগরের কাছে নিজের পালিত নৈবদ্য আউটসাইডার। একটা আউটসাইডারকে এত ভরসা করা কি ঠিক? পরের মুহূর্তে দীর্ঘশ্বাস ফেল। ভরসা করবেই নাই বা কেন? সেবার নৈবদ্য নিজে বুক পেতে গুলি খেয়েছিল আলমগীর সওদাগরের জন্য। এরপর থেকেই অন্ত বিশ্বাস করেন আলমগীর সওদাগর, অথচ সাদাত পারে না কেন যেন পুরোপুরি বিশ্বাস করতে। একটু খচখচে সন্দেহ থেকে যায়। আকাশে বুক ভেসে বেড়ানো মেঘের মতো ধোয়াটে শেষ হৃদে আবছা আবছা, তবে সুখের চাদরে জড়ানো তুলোর মতো নরম। বিশাল লিভিং রুমের সোফায় খুব সুন্দরী একজন নারী বসে আছেন। পরনে সিল্কের দামি শাড়ি, কালো ভীষণ বড় চুলগুলোতে পরিপাটি করে এক খোপা করা। কি সুন্দর সেই নারীর চোখ মুখ, গায়ের রং। হাসলে মনে হয় পদ্ম ফুল ফুটেছে। নিপুণ দৃষ্টিতে চেয়ে যখন কথা বলো, কি নরম শোনালো, মন চাইলো শুনিয়ে যেতে। বাবা, এই যে আমার লক্ষ্মী বাবাটা, সোনা বাবাটা। আপনার দুষ্টু বাবার মতো মোটেও দুষ্টু হবেন না কেমন? খুব খারাপ লোক সে, ভীষণ ভীষণ খারাপ। তার মতো হওয়া যাবে না কিন্তু। আপনি পড়াশোনা করবেন, সৎ হবেন, মানুষের মতো মানুষ হবেন, জীবনে চমৎকার কিছু হবেন, আপনার নানার মতো। জানেন তো আপনার নানাকে, সৎ সাহসী যোদ্ধা সে। অমন হবেন, বুঝেছেন? খিরখিরি হেসে উঠল সামনে দাঁড়ানো হাফ প্যান্ট পরা সুন্দর দেখতে ছেলেটার চেহারাও সেই নারীর চোখে মুখে প্রতিচ্ছবি আছে। ছেলেটা হেসে লুটোপুটি খেলেও নারীর কোলের ভেতর সেই হাসির শব্দে রাঙিয়ে ওঠে মির্জা বাড়ির দেয়ালে ভেসে বেড়ালো। সাথে হাসলো সেই সুন্দর দেখতে নারীটিও। মুখ নামিয়ে সন্তানের মুখে চুমুর ঝড় তুলল। তখনই দুয়ার থেকে ভেসে এলো এক পুরুষ নালী কণ্ঠ, যেই কণ্ঠে একরকম অদেখা শক্তি আছে গাম্ভীর্যের প্রভাব। তারপরও কেমন যেন অসহায় শোনারও এক গুলনাহার, এই কিন্তু ঠিক হচ্ছে না। দিস ইজ মাই সান, এই ওসমান মির্জার ছেলে। মুহূর্তে দেয়ালের বিশাল ঘড়িটা কাটা ঘুরছে 3:19। ঘরটা খুটখুটে অন্ধকার, নিষ্প্রাণ। সোফার হাতলে মাথা এলিয়ে দেওয়া আদিলের চোখ জোড়া বন্ধ, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বুকের ওঠানামার গতি দ্রুত, অস্বাভাবিক। ঘোরের ভেতর থাকা তার চোখ জোড়া বন্ধ থেকে অনবরত নড়ছে। চোখের কোণ বেয়ে গড়ালো এক ফোঁটা চোখের জল। ছোট নড়তে চাইছে, পুরোপুরি নড়ছে না। তবে নীরবতা ভাঙলো একটা সময় পর। একটি শব্দের ডাক ভেসে বেড়ালো ঘরের দেয়ালে। মা, মা। দরজা টোকা পড়লো তক্ষুনি। একের পর এক শান্ত ডাকলো। বস। আদিলে ঘোর ভাঙে যায় অস্পষ্ট ভাষা চোখে। ইতিমধ্যে প্রবেশ করেছে শান্ত। ঘরে বাতি জ্বালিয়েছে। বসের এমন অবস্থা দেখে অবাক হয় না ও, তবে ভীষণ দ্রুততার সাথে এক গ্লাস পানি এনে রাখে সামনে। আদিলের ঘোর কেটেছে, এক ফোঁটা চোখের জলের দাগ তখনও বিদ্যমান। চোখে মুখে এসে অসহায়ত্বের ছিটে ফোঁটা আর নেই। বরাবরের মতোই নির্বিকার, চূড়ান্ত, গম্ভীর। পানির বদলে এক গ্লাস মদ ঢেলে গিলে ফেল এক টানে। গ্লাসে শব্দ করে রেখে ব্যান্ডেজ করা হাতে একটা সিগারেট ধরাতে বললাম, এসেছে? অ্যালেন এসে দাঁড়িয়েছে শান্তর পাশে, বলে, বাংলোতে। আদিল উঠে দাঁড়ালো। তার উদম পেশিবহুল শরীর ঘামে চিকচিক করছে। এক একটা মাংসপেশি ফুলে ফেপে উঠেছে, সতেজ হয়ে আছে কাঁধের বাজ পাখিটা। কি রুক্ষ, সতেজ আর কালো দেখালো ওটাকে। হিংস্রতাকে আরও গাঢ়ভাবে সম্বোধন জানালো যেন। আদিল হাতে তুলে নিল পিস্তলটা, প্যান্টের পেছনে ঢোকালো ওটাকে। বেলচা যেটা ফ্লোরে ছুঁড়ে মেরেছিল ওটা তুলে হাঁটা তোলো। অ্যালেনও পিছু পিছু বেরোচ্ছে। শান্ত দ্রুত একটা সাজ নিয়ে বসের পেছন ছুটলো। পুরো বাড়ি নীরব। আদিলের পাজরা থামলো দোতলা এসে। তখন শক্তপোক্ত হাঁচা বেল্ট বাজছে। ওভাবেই এগিয়ে গেল রিধি রুমের সামনে। ঠেলা দিয়ে বুঝলো ডোর লকড। আদিল হাত বাড়াতেই অ্যালেন চাবিটা দিল। আদিল দরজা খুলে নিঃশব্দে ঢুকলো ভেতরে। বেডের পাশে নাইট ল্যাম্পের মৃদু আলোয় স্পষ্ট রোজার বুক। মিষ্টি ঘুমে আবদ্ধ ও ওর বুকের বিড়াল ছানার মতো লেপটে আছে রিধি। আদিল কয়েক কদম এগিয়ে এলো, এসে দাঁড়ালো সামনে। তার ছায়ায় ঢেকে গেল রোজার উজ্জ্বল মুখ। আদিল ঝুঁকলো, নিনিমেষ দেখলো রোজার ঘুমন্ত চোখ মুখ। মুখ নামালো, ঠোঁট ডোবালো রোজার নরম গালে। এতে মেয়েটা নড়ে উঠলো, গোঙালো। আদিল তাকায় মেয়ের দিকে। মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে অবশেষে বেরিয়ে আসে, আর ফিরে তাকালো না।
শান্ত এগিয়ে দিল কালো রঙের শার্টটা। আদিল হাঁটতে হাঁটতে শার্টটা গায়ে জড়াচ্ছে, থেমে থেমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, বিপরীতে শুনছেও শান্তর অনুমান। ইতিমধ্যে গাড়ির দরজা খুলে ধরেছে স্বপন। আদিল উঠে বসলো, সামনে বসলো শান্ত অ্যালেন। 6টা গাড়ি এই অন্ধকারে বেরিয়ে এলো মির্জা বাড়ি ছেড়ে। নীরব শুনশান ভেজা রাস্তা জুড়ে 6টা গাড়ির আধিপত্য জুড়ল। দ্রুত গতিতে ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে। যখন গন্তব্যে এসে থামলো ততক্ষণে মৃদু আলো ফুটতে শুরু করেছে পৃথিবীর বুকে। পিনপতন নীরবতায় ঠেকে থাকা এই বাংলোটা আড়ালে আবছায় জড়ানো। দরজাটা খুলে ধরতে আদিল গাড়ি থেকে বেরিয়ে এলো, সোজা ঢুকলো ভেতরে। বাংলোর ভেতরটা অনেকটা গোডাউনের মতন, পদে পদে রহস্যের বেড়াজাল। বাংলোর বেশ ভেতরে একটা পুরাতন দেয়াল আছে, অথচ ওটা ঠেলতে দরজার মতো খুলে গেল। প্রবেশ করে আদিল। পেছনে শান্ত আর অ্যালেনম, মধ্যে একটা বড় বোর্ড পাতা। বোর্ডের মধ্যে মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে যাকে সে নাদিম। চোখে মুখে দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, উলঙ্গ শরীরের সহস্র ক্ষত ক্ষত বিক্ষত শরীরের দিকে আদিল তাকালো না, শোনার প্রয়োজন বোধ করলো না। দুর্বল গলায় বলতে চাও নাদিমের একটা কথাও। আদিল সোজা এসে বসলো কালো লেদারের সোফাটা, একটা সিগারেট ধরাতে ধরাতে তাকালো বোর্ডের পাশে দাঁড়ানো শরীরের উপর। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকা লোকটা যন্ত্রের মতো নড়ল, মুখের খুলল, মুখের মাস্ক, সাদা নকল চুল। যাকে দেখে থমকালো নাদিমের রক্তাক্ত চোখ। বোবার মতো শব্দ করতে চাইল, নিজেকে ছদ্মবেশে সাজিয়ে রাখা লোকটা চোখ মুখ তখনও নামানো। সোজা এসে দাঁড়ালো আদিলের সামনে, হাঁটু ভেঙে বসলো, চাকল। বস। আদিলের চোখে মুখে তৃপ্তির ছোঁয়া। সহসা সাব্বাসের তাগিদে ঝাপড় দেয় লোকটার কাজ। গর্ব নিয়ে বলে, My boy, you did an excellent job. Proud of you, my tiger. মাথা তুললো লোকটা, চোখে মুখে দৃঢ়তা, শ্রদ্ধা, এক রকমের ভক্তি। আদিল ডাকলো, নৈবদ্য। নৈবদ্যের চোখ মুখ শক্ত। জি বস, আদেশ করুন। সূর্যের প্রথম কিরণ জানালার কাছে ঝিলমিল করছিল তখনও। সোনালি রঙের পর্দা উড়ছে, হালকা বাতাসের স্পর্শে কিরণ এসে সোজা ছুঁয়েছে রিধির চোখ। বাচ্চাটা তখনও আরো গভীর করে মিশলো রোজার শরীরের সাথে, মাথাটা গুজে দিল রোজার বুকের ভেতর। অস্পষ্ট কিছু শব্দ করে বোঝালো ভারী বিরক্ত ও। এই সূর্যের স্পর্শ ওকে বিরক্ত করছে। রোজা হাত বাড়ালো, হাতে ছায়া ফেলে সূর্যের কিরণ থেকে আড়াল করলো মিষ্টি বাচ্চা মুখখানে। এতে বাচ্চাটা সন্তুষ্ট। স্বস্তিতে নাক মুখ দিয়ে এমন শব্দ করলো যে মুহূর্তে ওর গা কাটা দিয়ে উঠছে। মনে পড়ে গতকাল রাতের ঘটনা। আদিল তো এভাবেই অদ্ভুত শব্দ করেছিল, ওর কোলের ভেতর মিশে গিয়ে। সাথে সাথে মেয়েটা দুপাশে মাথা নাড়িয়ে অবাধ্য ভাবনাগুলো সরিয়ে ফেল। ঘড়ি কাঁটাটা ঘুরছে 6টায়। হৃদিকে আর ডাকতে ইচ্ছে করলো না রোজার। ওকে সাবধানে বুক থেকে সরিয়ে উঠতে চাইলো। হৃদির ঘুম ভেঙে যায় ভাসা ভাসা ধূসর রঙা চোখে অসন্তুষ্টে। রোজা মুখ নামে ঠোঁট চলো কপালে। ঘুমাও তুমি মা, আমি ওয়াশরুম হয়ে আসছি। রীতি ঘুম ঘুম চোখে বোকার মতো হেসে রোজাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আওড়ায়। আমি যাব ওয়াশরুম। রোজা ওকে কোলে নিয়েই ওয়াশরুমে এলো। দুজন একসাথে দাঁত ব্রাশ করলো, হাত মুখ ধুলো। পরিশেষে হৃদিকে তৈরি করে নিচে নেমে এলো সে ব্রেকফাস্ট করতে। খেয়াল করলো বাড়িতে আদিল মির্জা নেই তার কাছের বডিগার্ডস। অজ্ঞতা ভীষণ আরামের সাথে হৃদিকে নিয়ে খেতে বসলো সে। নিজ হাতে খাইয়ে দিচ্ছে ও সময়। হৃদি খেতে খেতে ছোট ছোট চোখ করে আদুরি ভঙ্গিতে প্রশ্ন করলাম, ড্যাড কোথায় মম? রোজার হাত থামলো, তাকালো মরিয়ম বেগমের দিকে। ভদ্রমহিলা খাবার পরিবেশন করতে ব্যস্ত। তাকালেনও না। রোজা কিভাবে জানবে ওই জলদস্যু কোথায়? গতকাল ওকে কি জ্বালানোটা জ্বালিয়েছে, অথচ ওইসব তো আর বাচ্চাটাকে বোঝানো যাবে না। অজ্ঞতা অসহায়ত্ব লুকিয়ে বলে, কাজে বেরিয়েছে, দ্রুত ফিরবে। খেয়ে কল করো ড্যাডকে, আমরা কথা বলবো। রোজার মুখ কুচকে আসতে চাইল। ও তো মোটেও কথা বলতে চায় না, একদমই না। অজ্ঞতা মেয়েটাকে ফুলিয়ে ফালিয়ে রেখেছে সারাটা সকাল জুড়ে। দুপুরের দিকে একটা শপের ম্যানেজার এলো শপিং বুকলেটস নিয়ে। রোজার ইচ্ছে করলো পুরো শপের জিনিসপত্র কিনে জলদস্যু টাকার পাহাড় কমাতে, কিন্তু তাও করতেও বিবেকে বাঁধলো। ও তো আর অমানবিক না। বিকেলের নরম আলো ধীরে ধীরে মিশেছে মির্জা বাড়ির গায়ে।
থোর তিতানের খেউ খেউ শব্দে পাখিরা দল বেঁধে উড়ে পালানোর শব্দ ভেসে বেড়াচ্ছে। ড্রাইভার রাস্তা দখল করে রেখেছে 6টা কালো রঙের গাড়ি, সবগুলোর মাত্রই প্রবেশ করেছে। আদিল মাত্রই বেরিয়ে এসে দাঁড়িয়েছিল বাড়ির সামনে। থোর তিতান আর তার দুপাশে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে, তবে এখন ছিটকে সরে গেছে। গার্ডেনার ইলিয়াস উদ্দিন চাচা যন্ত্রের মতো শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছেন। সবগুলো বডিগার্ড বাগান জুড়ে থমকে আছে, ওদের গলায় শ্বাস আটকে আছে। শান্ত হতবাক চোখে তাকিয়ে আছে আদিলের দিকে, যার গা বেয়ে জল গড়িয়ে পড়েছে। উপর থেকে ফেলা পানি তখনও ঝর্ণার মতো আদিলের গায়ের উপরেই পড়েছে। দোতলায় দাঁড়ানো রোজা থতমত খেল। মরিয়ম বেগমের দুপা এমনভাবে কাঁপছে যে ভদ্রমহিলা হাঁটু গেড়ে বসেই পড়েন। সকলের অমন হতভম্ব অবস্থা দেখে রোজা অনুশোচনে ভুগল। মরিয়ম বেগম পানি নিয়ে এসেছিল বারান্দায় টবগুলোতে পানি দিতে। রোজা পাশে দাঁড়িয়ে দেখছিল। তখনই দেখতে পেল সারাদিন পরে আদিলকে ফিরতে দলবল নিয়ে একদম হাতের নিচেই থাকায় শয়তান ধরল ওকে। অমনি মরিয়ম বেগমের হাত কাত করে সবটা পানি আদিলের উপর ঢেলে দিয়েছে। আদিল তখন মাথা তুলে তাকিয়েছে দোতলায়। রোজার মুখে পড়েছে মিঠা রোদ্দুরের ঝলক, ঝলমল করছে। রোজা দুর্বল হেসে কোন রকমের সাফাই গাওয়ার সুরে গলা উঁচিয়ে বলল, হাত ফসকে পড়ে। ও কথা শেষ করতে পারেনি আদিল আদেশ ছড়ে। শান্ত, স্যুট নিয়ে আয়। শান্ত তখনই ভেতরে প্রবেশ করলো ঝটপট। রোজা আটকে রাখা শ্বাস পেল, স্বস্তিতে চোখ বুঝলো যাক কিছু বলেনি। জলদস্যুর অমন চেহারা দেখে ওর গলাটা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছিল। দ্রুত সরে এলো ওইখান থেকে, দেখলো না আদিলের বড় কদমে বাড়িতে ঢোকার দৃশ্য। রোজা এসে বসলো বিছানার এক করে, রিদি কাপড় চোপড়গুলো ভাঁজ করতে শুরু করলো। মেয়েটা লিভিং রুমে কার্টুন দেখছে। কাপড় ভাঁজ করে রোজা নামবে তখনই অল্প খোলা দরজাটা ভীষণ শব্দ করে মেলা হলো। ধরফড়িয়ে উঠে রোজা দরজার দিকে তাকাতেই ওর গলা শুকিয়ে আসে। আদিল ইতিমধ্যে দরজাটা লক করেছে। তার ভেজা চুলগুলো কপালে মিশে আছে, পেঁচানো শরীরে লেপটে আছে শার্টটা, হাতে ছাই রঙের শিপের শট। রোজা হতবিহ্বল ভঙ্গিতে বলে, কি করছেন? আদিল প্রতিদিন কিচ্ছু বলল না, তবে বাতাসের গতিতে এলো রোজার সামনে। এক হাতে সোজা শার্ট খুলতে শুরু করলো। এতে বেচারি হতবিহ্বল, কথা নেই বার্তা নেই। এই লোক শুধু উলঙ্গ হতে চায় কেন? মাথাটা ঘুরিয়ে ও এলোমেলো ভাবে আওড়ালো, আপনি পাগল? আপনার সমস্যাটা কি? আদিলের খাটখাট জবাব। আই এম চেঞ্জিং। কি কর্তব্য বিমুট রোজা বড় করে তাকাতে আদিল পুনরায় বলে, ইন ফ্রন্ট অফ ইউ, সুযোগে আপনি ভালো মতন আপনার ভবিষ্যৎ দেখে নিতে পারেন মিসেস আদিল। রোজা আতঙ্কে পাকরুদ্ধ ও দ্রুত সরে যেতে চাইল, পারল না। আদিল ওকে বিছানায় আর দেয়ালের সাথে এক কোণে করে আটকে রেখে ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেল কোথাও একটা। এরপর ছুঁয়েছে প্যান্ট খুলতে দেখে রোজার মুখ নীল হয়ে এলো। দ্রুত ঘুরে গেল। আদিল অবশ্য ওকে ঘাটায় না, সে ওখানেই রোজার সামনে দাঁড়িয়ে প্যান্ট খোলে নতুন স্যুটটা। অনেকটা সময় নিয়ে পরে এক এক করে। রোজা পুরোটা সময় বিড়ালের মতোই চোখ মুখ বুজে লেপটে ছিল দেয়ালের সাথে। ও কল্পনাও আনতে পারে না একটা পুরুষ মানুষ এতটা বেলেহাজ হতে পারে। স্যুট পরিবর্তন করে আদিল অবশ্য দাঁড়ায়নি, বেরিয়ে গিয়েছে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। ওর দম বন্ধ হয়ে আসছিল প্রায়। তাকাল দরজার দিকে, এরপর সবকিছু ফ্লোরে ফেলে গিয়েছে। রোজা ওসবে হাতই দিল না, চোখ মুখ কালো করে থাকলো। নিচ থেকে তখনই রিদি ডাক পড়েছে, আওয়াজ করে সামনে সমানে ডাকছে সে। রোজা অবশেষে বেরোলো। করিডোরে দাঁড়াতেই দেখলো রিদি করলে আদিল দাঁড়িয়ে আছে বডিগার্ডসের মধ্যে। শান্ত তখন অপ্রস্তুতভাবে মুখ খুলেছে আর বন্ধ করছে। আদিল অবাক আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, কি বলবি? আইলেন স্বপন ক্লান্ত ধ্রুব সহ সবগুলো ঠোঁট টিপে রেখেছে চোখে মুখে রহস্য। শান্ত তোতলায়, বস ইউ? আমি বিয়ে করতে চাচ্ছি। আদিল থমকায়, পর মুহূর্তে বাম হাত রাখলো শান্তর কাঁধে, আশ্বস্ত করে বললাম, তা তো জানি। বস মানে? চোখ মুখ খিচে শান্ত চোখ জোড়া শক্ত করে বন্ধ করে উচ্চ কণ্ঠে অনুরোধ সুরে বলে, বস আমার গ্রামে আমার বিয়ে খেতে আসুন প্লিজ। পিনপত নীরবতা বইল খানিকক্ষণের। শান্ত শ্বাস বন্ধ করে আছে, বাকিদেরও একই অবস্থা। নীরবতা ভাঙে আদিলে সংক্ষিপ্ত জবাবে, তোর বিয়ে আর আমি থাকবো না। শান্ত চমকে হচ্ছে। দ্রুত যখন মাথা তুলে তাকায় তখন দেখতে পায় বসের শান্ত দৃষ্টি। আনন্দে চিৎকার করে ওঠে অ্যালান, দু হাতে জাপটে জড়িয়ে ধরে পেছন থেকে শান্তর কাজ চেঁচায়, বস যাচ্ছে।
শান্ত তখনও অবিশ্বাস নিয়ে চেয়ে আছে। যখন মস্তিষ্ক কাজ করে ও দিশেহারা হয়ে পড়ে, আনন্দে ভেসে যায় ভেতরটা, ততক্ষণে লিভিং রুমে জুড়ে একটা উচ্ছ্বাস বয়ে গেছে। সবাই হই হুল্লোড় দেখে নিজের অজান্তে রোজার ঠোঁটের কোনো প্রসারিত হয়। শান্ত ততক্ষণে বসের চারিপাশে ঘুরে একটা এলোমেলো ডান্সের স্টেপ দিতে দিতে গলা তুলে একটা গানের কিছু লাইনও গেয়ে উঠেছে সে। ওর পাশাপাশি অ্যালেন, স্বপন, ক্লান্ত ওরাও ঘুরছে। সর্পদংশনে মারিয়া আমার ও চাহ কেমনে, নিশীতে যাবরে ফুল বনে, আমার মালকা পানো দিন গনে।